রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, আমাদের প্রতিদিনের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে তার কবিতা। কিন্তু তিনি তো শুধুই আমাদের কবি নন, তিনি সারা পৃথিবীর কবি, তিনি বিশ্বপথিক। একদিকে যেমন তিনি দেখছেন মানবতার অবক্ষয়, মানবতার অবমাননা, ঠিক অন্যদিকে মানবতার অভিমুখে পরিচালিত হওয়া মানুষের কথাও তিনি বলেছেন। আর জীবনের শেষে তিনি আস্থা রাখেন সেই মানুষের প্রতি। আমরা শুরু করব বিশ্বপথিক রবীন্দ্রনাথ। অংশগ্রহণে বৈশাখী, অমৃতা, সুনন্দা, সুপর্ণা, সংযুক্তা, কাকলি, নবনীতা, সমীপর্ণা, প্রিয়াঙ্কা, সাক্ষ্যদীপা, নবমিতা, মৌসুমী, সহেলি, উস্মিতা, সায়ন্তনী, কথাকলি, সুপ্রিয়া, স্বাগতা, শম্পা, অর্ণব এবং আমি স্নেহা। গ্রন্থনায় শ্রী বিশ্বজিৎ রায়। আমাদের এখনকার নিবেদন বিশ্বপথিক রবীন্দ্রনাথ। 1861 থেকে 1941 রবীন্দ্রনাথ তাঁর দীর্ঘ জীবনের প্রথম অর্ধাংশ কাটিয়েছিলেন 19 শতকে, দ্বিতীয় অর্ধাংশ 20 শতকে। 19 শতকে 1857 মহাবিদ্রোহের 4 বছর পরে যখন তিনি জন্মালেন, তখন ক্ষমতা রানীর হাতে। ভারতীয়রা ভেবেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল গেল, রানীর আমল এলো, এবার বুঝি সুবিচার পাওয়া যাবে। কিন্তু ভারতীয়রা ক্রমশই বুঝতে পারলেন, নামে রানীর প্রজা হলেও রানীর সাহেব প্রজাদের সঙ্গে তাদের কোনো তুলনাই চলে না। তারা হলেন দ্বিতীয় শ্রেণীর প্রজা। তাদের জীবনে অপমান ও অবমাননা নানাভাবে দেখা দিল। উপনিবেশের প্রজারা ক্রমশই স্বাদেশিকতার বোধে উদ্দীপ্ত হয়ে উঠলেন, আর ঠাকুর বাড়িতে সেই স্বাদেশিকতার হাওয়া প্রবল। হিন্দু মেলায় কিশোর রবীন্দ্রনাথ কবিতা পড়েছিলেন, যোগ দিয়েছিলেন গোপন বিপ্লব সমিতিতে। জাতীয় কংগ্রেসের সঙ্গে তাঁর অগ্রজ সত্যেন্দ্রনাথের যোগ ছিল। রবীন্দ্রনাথ কংগ্রেসের প্রাদেশিক সভায় ইংরেজি ভাষার বদলে স্থানীয় ভাষার প্রয়োগের পক্ষপাতী ছিলেন, করেছিলেন অনেক অনেক গান, আর সেই গান গাইতে গাইতেই পথে নেমেছিলেন হিন্দু মুসলমান বাঙালি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণ পরে পাই ডাকতে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেড়ে খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। রবীন্দ্রনাথের স্বাদেশিকতার উদ্দীপনা কিন্তু সংকীর্ণ জাতিপ্রেম ছিল না। রবীন্দ্রনাথের কাছে নেশন স্টেট আর সভ্যতা সমর্থক শব্দ নয়, সভ্যতা মিলনের বার্তাবাহী, আর সামরিক ও অর্থনৈতিক স্বার্থবাহী নেশনতন্ত্র অন্যকে দখল করতে চায়। 19 আর 20 শতকে নেশনের নামে কত রকম তাণ্ডব যে তিনি দেখলেন। 19 শতকের শেষে মানুষের অধিকার হরণের জন্য যুদ্ধবাজ সামরিক রাষ্ট্রের আগ্রাসী ভূমিকার কথা রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি কবিতায় ধরা পড়েছিল। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল। হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী। ভয়ঙ্করী স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি। অঙ্কসজ্জা হতে লজ্জা শরম ত্যাগী
জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলেন বন্যায়। জাতিপ্রেমের নামে যে প্রচণ্ড অন্যায়, তারই নিদর্শন বহন করছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রবীন্দ্রনাথ প্রথম বিশ্বযুদ্ধে অমানবিক পরিণতি দেখেছিলেন। বলাকা কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই প্রথম বিশ্বযুদ্ধের উন্মত্ত প্রহরের মধ্যে বসে লেখা। এবার যে ওই এলো সর্বনেশে গো, বেদনায় যে বান লেগেছে রোদনে যায় ভেসে গো, রক্ত মেখে ঝিলিক মারে বজ্র বাজে গহন পারে, কোন পাগল ওই বারে বারে উঠছে অট্ট ভেসে গো। এবার যে ওই এলো সর্বনেশে গো। জীবন এবার মাতল মরণ বিহারে, এই বেলারে বরণ করে সব দিয়ে তোর ইহারে। চাহিস নে আর আগু পিছু, রাখিস নে তুই লুকিয়ে কিছু, চরণে কর মাথা নিচু, সিক্ত আকুল কেশে গো। এবার যে ওই এলো সর্বনেশে গো। পথটারে আজ আপন করে নিও রে, গৃহ আধার হলো প্রদীপ নিবল শয়ন শিয়ারে। ঝড় এসে তোর ঘর ভরেছে, এবার যে তোর ভিত নড়েছে, শুনিস নি কি ডাক পড়েছে নিরুদ্দেশের দেশে গো। এবার যে ওই এলো সর্বনেশে গো। ছিছিরে ওই চোখের জল আর ফেলিস নে, ঢাকিস নে মুখ ভয়ে ভয়ে, কোণে আঁচল মেলিস নে। কিসের তরে চিত্ত বিকল, ভাঙুক না তোর দ্বারের শিকল। বাহির পানে ছোট না সকল দুঃখ সুখের শেষে গো। এবার যে ওই এলো সর্বনেশে গো। কণ্ঠে কি তোর জয়ধ্বনি ফুটবে না, চরণে তোর রুদ্র তালে নুপুর বেজে উঠবে না। এই লীলা তোর কপালে যে লেখা ছিল সকল তেজে, রক্তবাসে আয়ের এসে যে আয়না বধুর বেশে গো। ওই বুঝি তোর এলো সর্বনেশে গো। জীবনের শেষ প্রান্তে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা শুনেছিলেন, টের পেয়েছিলেন সভ্যতার যথার্থ সংকট কোথায়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে বিচলিত ক্রুদ্ধ রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন। তার চিঠিতে ইংরেজ প্রশাসকের প্রতি তীব্র ধিক্কার উচ্চারিত হল। The time has come when badges of honor make our shame glaring in the incongruous context of humiliation, and I, for my part, wish to stand, shorn of all special distinctions, by the side of those of my countrymen who, for their so-called insignificance, are liable to suffer degradation not fit for human beings. তবে অমানবিকতার বিরুদ্ধে লড়াই করার জন্য পাল্টা প্রতিবাদের অমানবিক পন্থায় বিশ্বাসী ছিলেন না রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সংকীর্ণ উত্তেজনা পোহানোর আন্দোলনকে যথার্থ স্বদেশী আন্দোলন বলতে নারাজ। তিনি মনে করতেন চরমপন্থার নামে ঘৃণার নির্বিচার রাজনীতি পরিত্যাগ করতে হবে, তার বদলে গড়ে তুলতে হবে স্বাবলম্বী স্বদেশী সমাজ। গঠনমূলক স্বদেশীর ভাবনা থেকেই রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে পল্লী পুনর্গঠনের কাজে হাত দিয়েছিলেন। এই গঠনমূলক স্বদেশ ব্রতের সঙ্গে কিন্তু আন্তর্জাতিকতার কোনো বিরোধ ছিল না। একদিকে তিনি যখন নাইট উপাধি ত্যাগ করছেন, ঠিক তখনই কিন্তু তাঁর কণ্ঠে ধ্বনিত হচ্ছে বিশ্ব মানবতার বাণী। রবীন্দ্রনাথ ঠিক সেই সময়ই তার আশ্রম বিদ্যালয়কে বিশ্ব ভারতী রূপে গড়ে তুলতে চাইছিলেন। 1330 সালের 7ই পৌষ এক অভিভাষণে তিনি বললেন, প্রথমে আমি শান্তিনিকেতনে বিদ্যালয় স্থাপন করে এই উদ্দেশ্যে ছেলেদের এখানে এনেছিলাম যে বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে আমি এদের মুক্তি দেব। কিন্তু ক্রমশ আমার মনে হলো যে মানুষে মানুষে যে ভীষণ ব্যবধান আছে, তাকে অপসারিত করে মানুষকে সর্বমানবের বিরাট লোকে মুক্তি দিতে হবে। নিজের ঘরের, নিজের দেশের মধ্যে যে মুক্তি, সে হলো ছোট কথা, তাতে করে সত্য খণ্ডিত হয়।
আর সেজন্যই জগতে অশান্তির সৃষ্টি হয়। এই অশান্তি থেকে মুক্তির পথ হল বসুধার সঙ্গে কুটুম্বিতার সম্পর্ক স্থাপন। রবীন্দ্রনাথের বিশ্বভারতী সেই পথেই অগ্রসর হয়েছিল। পল্লী পুনর্গঠনের যে কাজে তিনি হাত দিয়েছিলেন তাতে দেশ বিদেশের মানুষের সহযোগিতা ছিল অফুরান। অ্যান্ড্রুজ, এলমহার্স্ট, পিয়ারসন, রবীন্দ্র বান্ধব এইসব বিদেশিদের অবদানের কথা বিশ্বভারতী কোনো দিন ভুলতে পারবে না। রবীন্দ্রনাথ তাঁর কবিতায় লিখেছিলেন, লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী, সন্ধে যত চাপে ভার, গতি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার, তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরে, নাকি বর্ষে অদৃষ্টেরে, নাকি নিন্দে দেবতারে শরী, মানবেরে নাকি দেয় দোষ, নাকি জানে অভিমান, শুধু দুটি অন্ন ফুটি, কোন মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেউ কাড়ে, সে প্রাণে আঘাত দেয়, গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাকি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে নারীক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এই সব জ্ঞান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধরিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া আসি, একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ভে। এই নতশির মানুষদের উচ্চশির করে তোলার কাজে ব্রতী রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার প্রতি ভরসা স্থাপন করেছিলেন। গান্ধী আর রবীন্দ্রনাথ দুজনের মধ্যে নানা বিষয়ে মতের অমিল হয়েছে বটে, তবে দুজনের মধ্যে একদিক থেকে গভীর মিল। দুজনেই আত্মোপলব্ধির আলোয় পথ চলেন। নববৎসরে করিলাম বন, নব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে হে ভারত লব শিক্ষা। পরের ভূষণ পরের বসন, ত্যাগিব আজ পরের অসন, যদি হই দিন না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা। নববৎসরে করিলাম বন, লব স্বদেশের দীক্ষা। না থাকে প্রাসাদ আছে তো কুটির, কল্যাণে সুপবিত্র, না থাকে নগর আছে তব বন, ফলে ফুলে সুবিচিত্র। তোমাকে যত দূরে গেছি সরে, তোমায় দেখেছি তত ছোট করে, কাছে দেখি আজ হে হৃদয় রাজ, তুমি পুরাতন মিত্র। হে আদর্শ তব কর্ণ কুটির, কল্যাণে সুপবিত্র। রবীন্দ্রনাথ জাপান যাত্রীতে লিখেছিলেন, জাপানে প্রাচ্য মন পাশ্চাত্যের কাছ থেকে কাজের শিক্ষা লাভ করছে, কিন্তু কাজের কর্তা তারা নিজেরাই। এই জন্য মনের ভিতরে একটা আশা হয় যে জাপানে হয়তো পাশ্চাত্য কাজের সঙ্গে প্রাচ্য ভাবের একটা সামঞ্জস্য ঘটে উঠতে পারে। যদি সেটা ঘটে তবে সেইটাই পূর্ণতার আদর্শ হবে। কেবল জ্ঞান চিন্তা আদর্শের ক্ষেত্রেই যে রবীন্দ্রনাথ বিশ্ব মৈত্রীর বাণী ঘোষণা করেছিলেন তা নয়, পশ্চিমের সঙ্গে তার ব্যক্তিগত স্তরেও বন্ধুতা স্থাপিত হয়েছিল। গীতাঞ্জলি অনুবাদের সূত্রে ইয়েটসের সঙ্গে তার সখ্য,
সৌন্দর্য ও সত্য নিয়ে বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে তার কথোপকথন। ওকাম্পোকে কবি ডাকতেন বিজয়া বলে। রবীন্দ্রনাথের ছবির সমজদার ওকাম্প রবীন্দ্রনাথের কবিতার অনুরাগিনী। কবির সঙ্গে ওকাম্পোর সখ্য যেন প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতু নির্মাণ। রবীন্দ্রনাথ তার জীবনের শেষ বেলায় পশ্চিমকে দেখলেন এক ভয়ঙ্কর রণমূর্তিতে। সভ্যতার সংকটে লিখলেন সে কথা। তিনি লিখলেন, এই মানব পীড়নের মহামারী পাশ্চাত্য সভ্যতার মজ্জার ভিতর থেকে জাগ্রত হয়ে উঠে আজ মানবাত্মার অপমানে দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বাতাস কলুষিত করে দিয়েছে। কিন্তু এই অপমানের মধ্যেও বিশ্বাস হারান না রবীন্দ্রনাথ। তিনি ভাবেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। রবীন্দ্রনাথের সেদিনের সেই কল্পবিশ্বাস সত্য হয়নি, তবে মেনে নিতেই হয় পারস্পরিক সম্মিলনই মুক্তির উপায়। সেই মিলনের বিশ্বাসে ও স্বপ্নে রবীন্দ্রনাথের গানে কান পাততে ইচ্ছে করে। 1940 সালে জীবনের প্রান্ত বেলায় যে মহামানবের কল্পনা করেছিলেন তিনি, সে মহামানব আকাশের দেবতা নন। মানুষে মানুষে মিলনে, বিশ্বের মৈত্রীতে সেই মহামানবের উত্থান। মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্বে মানবতার বিকাশ সম্ভব। তাই যথার্থ বিশ্ববোধের জন্ম দেয়। দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এও মহাজন্মের লগ্ন, আজি অমরাত্রি দুর্গ তরুণ যত ধুলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ রব, নবজীবনের